হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে যে ঘটনাগুলি রয়েছে বেশ কিন্তু ভয়ের। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি গল্প কথাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো এবং ঘটনাগুলি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু ঘটনার রিচ অনেকটাই কমে যায়, এটা আমি সব কটা এপিসোডে কিন্তু বলি। তাই আমি রিকোয়েস্ট করব তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে। আজকের প্রথম যে ঘটনাটি আছে প্ল্যানচেটের একটি ঘটনা। আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমার কিন্তু বেশ অদ্ভুত লাগছিল এবং বেশ ভয় লাগছিল। আশা করব তোমরা যখন ঘটনাটি শুনবে মানে এই মুহূর্তে তোমাদের কিন্তু বেশ ভয় লাগবে। আমি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি লিখেছে লক্ষ্মীকান্ত বসু। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি তার ভাষাতেই। আজ যে ঘটনাটা শোনাবো সেটা আমার অভিজ্ঞতা নয়, আমি শুনেছিলাম শৈবালের মামাতো দাদা বাবুদার মুখে। শৈবাল আমাদের কাছের এক বন্ধু। ঘটনাটা বাবুদা বলেছিল প্রায় 28 বছর আগে। তখন শৈবালের বাড়িতে রোজই আমাদের বন্ধুদের আড্ডার আসর বসত, আর বাবুদা সেখানে বেড়াতে এলে সেও সেই আড্ডার আসরে যোগ দিত। তখন বসিরহাটে লোডশেডিং ছিল, নিত্যনৈমিত্তিক ঘটনা। কোনো এক বর্ষার সন্ধ্যায় লোডশেডিং হয়েছে। ঘরের মাঝে একটা মোটা মোমবাতি জ্বালিয়ে আড্ডা চলছিল। সেদিন কোনো কারণে প্ল্যানচেট নিয়ে বিতর্ক চলছিল। একটু পরেই বাবুদা এসে যোগ দিল আড্ডায়। হাতের খৈনি মুলতে মুলতে সব শুনছিল বাবুদা। এবার খৈনিটা 12 তালি মেরে ছেড়ে 2 আঙ্গুলে টিপে নিয়ে ঠোঁটের পেছনে চালান করে বাবুদা বলল, প্ল্যানচেট কি শুধু মৃত মানুষের আত্মাকে ডাকা যায়? জ্যান্ত মানুষের আত্মাকেও ডাকা যায়। আমরা বললাম, সেটা আবার হয় নাকি? তখন বাবুদা বলে, তাহলে শোনো। তখন স্কুলে পড়ি, লেখাপড়া সাধারণ মানের ছাত্র ছিলাম। ক্লাস 8-এর অ্যানুয়াল পরীক্ষাতে অঙ্কটায় ফেল করব নিশ্চিত হয়ে গেছি। প্রিপারেশন একদম ভালো হয়নি, তাই অঙ্কতে ডাহা ফেল করবই। বাড়িতে গার্জেনদের হাতে ঠ্যাঙানিও প্রচুর খেতে হবে বুঝে গিয়েছিলাম। এখন কি করে অন্তকে 5 নম্বরটা তোলা যায় সেই বিষয়ে স্কুলের বন্ধুদের নিয়ে গভীর আলোচনা চলছে। সবার একটাই বুদ্ধি বেরোচ্ছে, যেমন করেই হোক কোশ্চেন পেপারে কোন অঙ্ক আসছে সেটা জানতে পারলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু কোশ্চেন পেপার লিক করা হবে কি করে? হঠাৎ একটা বন্ধু একটা অদ্ভুত বুদ্ধি দেয়, যদি প্ল্যানচেটটা করে অঙ্ক স্যারের আত্মাকে ডেকে তার থেকে জেনে নেওয়া যায় কি কি অঙ্ক তিনি দিয়েছেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই সেই সময় হেসে উড়িয়ে দিলেও 4-5 জনের মনে বিষয়টা নাড়া দিয়েছিল। তাই 6-7 জন বন্ধু মিলে সেই রাতেই একজন বন্ধুর বাড়িতে তার পড়ার ঘরে প্ল্যানচেট করব বলে সব ঠিক করে ফেলি। গ্রুপ স্টাডি করলে বেশি নম্বর পাওয়া যাবে বলতে কারোর বাবা মাই এতে আপত্তি করেনি। কি করে প্ল্যানচেট করতে হয় তা লাইব্রেরির বই পড়ে জেনে নিয়েছিলাম। 4-5 দিন বহু চেষ্টা করে অঙ্ক স্যারের আত্মাকে টেনে আনার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তাই সবাই হতাশ হয়ে পড়েছি। 6 দিনের দিন ঠিক করলাম, আজ না হলে আর কোনোদিনও প্ল্যানচেট করব না। সেই দিন রাতেই ঘটল সেই আশ্চর্য ঘটনাটা। আমাদের যে একজন মিডিয়াম হয়েছিল তার সামনে একটা সাদা কাগজ আর সে তার হাতে একটা পেন্সিল নিয়ে থাকতো। হঠাৎ দেখলাম সেই বন্ধুটার মাথাটা সামনে ঝুঁকে পড়েছে, চোখ বন্ধ, যেন গভীর ঘুমে ঢলে পড়েছে। সামনে রাখা কাগজটায় ওর আঙ্গুল ধরা পেন্সিলটা আঁকড়ে করেছে। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, স্যার এসেছেন? পেন্সিল লিখল, ইয়েস। এবার বললাম, স্যার অঙ্ক পরীক্ষায় যে যে অঙ্কগুলো আসবে সেগুলো যদি বলে দেন তাহলে উপকৃত হই। 4-5 বার বলার পরে পেন্সিলটা একটা সরল রেখা টানল,
তারপর কিছুক্ষণ পেন্সিল থেমে রইল। এরপর খসখস করে হাতটা পেন্সিলটাকে দিয়ে লিখতে শুরু করলো। 4টে অঙ্ক লেখার পর পেন্সিলটা হাত থেকে পড়ে গেল। বন্ধুটাও টেবিলের ওপরে মাথা রেখে অজ্ঞান হয়ে গেল। তারপর জল ছিটিয়ে সবাই তার জ্ঞান ফেরালাম। পরের দিন খবর পেলাম কাল রাতে অঙ্ক স্যারের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। অজ্ঞান অবস্থায় বাড়ির পাশের নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা প্রথমে পালস, হার্টবিট খুঁজেই পাননি। শ্বাস প্রশ্বাসও চলছিল না বলে স্যারকে মৃত বলে ধরেই নিয়েছিল ডাক্তারবাবুরা। তারপর হঠাৎ হার্ট চলতে শুরু করে, শ্বাস প্রশ্বাসও চালু হয়। আজ এখন স্যার ভালো আছেন, তবে খুব দুর্বল। আর কেউ না জানতে পারুক, আমরা জানতাম স্যারের কেন এই অবস্থা হয়েছে। তাই আমরা নিজেরাই নিজেদের কাছে কান নাক মুলেছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম এমনটা আর কোনোদিনও করব না। আর একটা জরুরি কথা, প্ল্যানচেট করে পাওয়া 4টে অঙ্কই পরীক্ষায় এসেছিল, আর 4টে অঙ্কই আমরা সঠিক করেছিলাম, পরীক্ষায় পাশও করেছিলাম। বলা শেষ করে বাবুদা উঠে খৈনি ফেলার জন্য উঠে বাইরে গেল। এটাই ছিল বাবুদার বলা ঘটনা। প্রথম ঘটনাটা কিন্তু একদম প্যাথেটিক একটা ঘটনা। এরকম ঘটনা কিন্তু সচরাচর শোনা যায় না। তবে এই প্ল্যানচেট বিষয়ে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে প্ল্যানচেট করে মৃত মানুষকে ডেকে আনা হয় এবং জীবিত মানুষকেও নাকি ডেকে আনা হয় প্ল্যানচেট করে। তোমাদের কেমন লাগলো প্রথম ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো কেমন লাগছে ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে ভুলো না। এবং বলে রাখি, তোমরা আমাকে গল্পকথায় ঘটনা লিখে পাঠিয়ে দাও। ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দাও। কারণ তোমরা যদি আমায় ঘটনা লিখে না পাঠাও তাহলে কিন্তু আমার পক্ষে ভালো ভালো ঘটনা তোমাদের শোনানো সম্ভব নয়। তাই আমি সবসময় রিকোয়েস্ট করি তোমাদেরকে, তোমরা আমাকে বেশি বেশি করে ঘটনা লিখে পাঠাও যাতে তোমাদেরকে ভালো ভালো ঘটনা আমি উপহার দিতে পারি। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও বেশ প্যাথেটিক একটা ঘটনা এবং সেই ঘটনার মধ্যেও এমন কিছু জিনিস উল্লেখ আছে যেটা শোনার পর কিন্তু একটা তোমাদেরও মনে হবে যে সত্যি কি এমনটা হয়। তো আমি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে দীপক কুমার সিনহা। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। আমরা সবাই জানি যে মানুষের মৃত্যুর পর তাদের আত্মীয়রা দ্বারা শ্রাদ্ধক্রিয়া যথাযথভাবে পালন করা হয়। এটা সব জাতির মধ্যেই চিরকালীন হয়ে আছে। শাস্ত্র মতেই এটা বিধান। যে মানুষটা সারা জীবন তার সংসারের প্রিয়জনের দায় দায়িত্ব পালন করে এলো, অন্যের সংস্থান করল, সেই মানুষটা মৃত্যুর পর শ্রাদ্ধ ক্রিয়া পিণ্ডদান সংসারের প্রিয়জনদের অবশ্যই কর্তব্য। এটাই চিরাচরিত নিয়ম। যার যতটুকু আর্থিক ক্ষমতা সেইভাবেই শ্রাদ্ধ সম্পূর্ণ করা উচিত। কারণ আমি দেখেছি শ্রাদ্ধক্রিয়া যদি ঠিকঠাকভাবে না করা হয় তাহলে সেই সংসারে শারীরিক রোগ ভোগ, আর্থিক অভাব, আরও নানান রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। যাই হোক, আসল কথায় ফিরে আসি। শ্রাদ্ধক্রিয়া চলাকালীন বা শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরও আত্মা দেহ ধারণ করে তার প্রিয়জনের সামনে উপস্থিত হয়। জীবিত থাকাকালীন সে যাকে খুব ভালোবাসত বা খুব স্নেহের চোখে দেখত, মায়ার টানে তাকেই দেখা দেয়, যা নিজের চোখে আমি দেখেছি। সেই ভৌতিক ঘটনাটাই এবার আমি বলবো। আমার জীবনে যা কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে তা আজ বলতে চলেছি। কর্মজীবনে সপরিবারে এক জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করি। সেই পাড়াতেই থাকাকালীন এক বাড়ির লোকজনদের সাথে আলাপ হয়। আমার ছেলে মেয়েদের বয়স তখন খুবই কম। তাদের আদর করতে ভালোবাসত সেই বাড়ির লোকজনরা। প্রায় আমার ঘরে আসা যাওয়া করতো। সেই সূত্রেই আমরাও তাদের ঘরে আসা যাওয়া শুরু করি। এইভাবেই বেশ কয়েক বছর কাটে। সেই বাড়ির গৃহকর্তাকে আমি সরকার বাবু বলে ডাকতাম। তখন সরকার বাবুর মায়ের বয়স ছিল প্রায় 80 বছরের কাছাকাছি। আমি ওনাকে মা বলেই ডাকতাম। উনি আমাকে খুবই ভালোবাসতেন।
যদি কোনোদিন ওনার সাথে দেখা না করতাম তাহলে উনি আমার খোঁজ নিতেন কেন আমি আসিনি। সত্যি কথা বলতে কি, ওনার স্নেহ ভালোবাসার মধ্যে আমি যেন দিনের পর দিন বন্দী হতে থাকলাম। আমি ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিলাম। কোনো কারণে যদি ওনার কাছে গিয়ে না বসতাম বা কথা না বলতাম তাহলে আমারও খুব একটা ভালো লাগতো না। এইভাবেই চলছিল আমার জীবনধারা। হঠাৎ শুনলাম তিনি একদিন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বয়স তো খুব হয়েছে, আর কতদিন শরীর ভালো থাকবে, এটাই তো স্বাভাবিক। সে যাই হোক, ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা ওনাকে হাসপাতালে ভর্তি করে দিলাম। জন্ম মৃত্যু বিবাহ কার কোন সময় আসবে তা কেউ বলতে পারে না। চিকিৎসা চলাকালীন তিনি আর আমাদের মধ্যে থাকতে পারলেন না, চিরতরে পৃথিবী ছেড়ে চলে যায়। হাসপাতাল থেকে ওনার মৃতদেহ নিয়ে যথারীতি শ্রাদ্ধবিধি নিয়মকানুন মেনে শবদেহ দাহ করে বাড়ি ফিরলাম। মৃত সংবাদ খুব দুঃখের এবং বেদনাদায়ক, তা খুবই সত্যি। পরে অবশ্য আমরা কারোর মৃত্যু শোক ভুলে যাই ঠিকই, কিন্তু আত্মার মৃত্যু হয় না। ঠিকভাবে যদি শ্রাদ্ধ না করা হয় তাহলে সেই আত্মার উপস্থিতি অনুভব করা যায়। অতিরিক্ত কামনা বাসনা থাকলে বা কারোর প্রতি গভীরভাবে স্নেহ ভালোবাসা থাকলে সেই আত্মার উপস্থিতি অনুভব করা যায়। যারা এই অনুভূতি পেয়েছে বা নিজের চোখে যারা দেখেছে আত্মার আগের দেহ ধারণ রূপ সামনে উপস্থিত, তারাই বলতে পারবে এ কথা মিথ্যা নয়। যাই হোক, এবার আসল ঘটনায় ফিরে আসি। সেই মায়ের উদ্দেশ্যে এবার শ্রাদ্ধক্রিয়া শুরু হলো। যথারীতি শাস্ত্র নিয়ম কানুন মেনে আমরাও ঘাড়ে দায়িত্ব এসে পড়ল সব কিছু দেখাশোনা করার। বেশ কয়েকদিন কাজে ছুটি নিলাম দায়িত্ব পালন করার জন্য। এ তো আমার পরম কর্তব্য। শ্রাদ্ধ বাড়িতে আত্মীয়র বাহিরের লোকজনদের খাওয়া দাওয়া সারাতে প্রায় রাত 11টা বা তার একটু বেশি হয়ে যায়। কি আর করা যাবে, আমিও শ্রাদ্ধ বাড়িতে খেয়ে বাড়ি ফিরতে তাও প্রায় আমার 1 ঘন্টা দেরি হয়। এবার বাড়ি ফেরার পালা। সরকারবাবুর বাড়ির সবাইকে ভারাক্রান্ত মনে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিই। এবার যা ঘটতে যাবে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সেই সময় রাস্তায় একটা পোস্টের আলো টিম টিম করে চলছে। সবেমাত্র সরকার বাবুর থেকে বেশ কয়েক দূর এগিয়ে এসেছি অন্য এক রাস্তার ওপরে। অত রাত্রে রাস্তায় একটা লোকেরও দেখা পেলাম না, একটা পথের কুকুরকেও চোখে পড়ল না। জনমানবিক নিস্তব্ধ রাস্তা। কার্তিক মাস নয়তো পৌষ মাস হবে, ঠান্ডা খুব বেশি পড়েনি। তাড়াতাড়ি ঘরে ফিরে আসার জন্য মন ব্যাকুল হয়ে উঠল। ছেলেমেয়েরাও তখন ঘুম ছোট, ঘরে সবাই আমাকে ছেড়ে আছে, এই ভেবে তাড়াতাড়ি পা চালালাম। কি মনে হলো, অভ্যাসবশত পেছন ফিরে তাকিয়েছি। দেখলাম কি, এই শীতের রাতে ফাঁকা রাস্তার ওপর দিয়ে একজন বয়স্ক বুড়ি আমার দিকে ধীর গতিতে এগিয়ে আসছে। ভাবলাম এত রাতে শীতের মধ্যে কে আমার দিকে এগিয়ে আসছে। ভাবলাম হয়তো কোনো বাড়িতে যাবে, তা বলে এত রাতে। তাকে উপকার করার জন্য আমি কিছুক্ষণ দাঁড়ালাম। ক্রমশ সেই বয়স্ক বুড়ি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। কাছাকাছি আসতেই যা দেখলাম তাতে করে আমার আত্মারাম খাঁচা হবার জোগাড়। এইমাত্র যার শ্রাদ্ধ খেয়ে আসছি সেই কিনা আমার সামনে উপস্থিত। আমি ঠিক দেখছি তো, না ভুল দেখছি? না, আমি ঠিকই দেখছি। জীবিত অবস্থায় যে আমাকে স্নেহ করত, খুব ভালোবাসত, সেই কিনা মায়ার টানে আমার সামনে হাজির। ভয় আমি তখনও পাইনি। খুব ভয় পেলাম তখন যখন জীবিত অবস্থায় যাকে দেখেছি সেই বয়স্ক বুড়ি মৃত্যুর পর আমার সামনে উপস্থিত হয়ে চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে হলো আমি যেন আমার মধ্যে নেই। হঠাৎ কুকুরের ডাক শুনে চমকে উঠলাম। নিজের চোখে কি দেখলাম, এতক্ষণে আবার কি হয়। ভয় মিশ্রিত মনে আর দেরি না করে বাড়ির দিকে রওনা দিলাম। ভয় যেন পায়ের চলার শক্তিটুকু কেড়ে নিয়েছে। আর এখানে থাকা ঠিক হবে না। জনমানবিক ফাঁকা রাস্তা ধরে বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। এবার আমি ভালো করে বুঝতে পেরেছি যে
মৃত্যুর পরেও আত্মার মৃত্যু হয় না, এটা ধ্রুব সত্য। এটাই ছিল ঘটনা। আজকের দ্বিতীয় ঘটনাটাও কিন্তু অদ্ভুত ছিল এবং সত্যি বলতে মৃত্যুর পরও কিন্তু আত্মার মৃত্যু ঘটে না। কারণ এরকম ঘটনার সাক্ষী আমিও রয়েছি যে একজন মানুষ মারা গেছে, তাকে কিন্তু মৃত্যুর পরেও তাকে দেখা গেছে। এটা মনের ভুল নাকি কি সেটা যার সাথে হয় সেই জানে, এবং আমি জানি যেটা যে গুরুদশা চলাকালীন নাকি এরকমটা দেখা যায়। তো তোমাদের কারোর সাথে কি এরকমটা ঘটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। তবে কারো মৃত্যু কিন্তু খুবই বেদনাদায়ক। তবে আমরা পৃথিবীতে এসেছি, একদিন তো আমাদের সকলকে যেতে হবে এবং কে কখন যাবে সেটা কেউ বলতে পারে না। তো এটাই হচ্ছে বিধির নিয়ম, এটাকে মেনেই আমাদের এগিয়ে চলতে হবে। কেমন লাগলো দুটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। চলে যাব আজকের তৃতীয় ঘটনায়, শেষ ঘটনা আজকের। তবে শেষ ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যে তোমরা যারা আমাকে ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠিয়ে দাও। এবং তোমরা যদি আমাকে ফোনের মাধ্যমে ঘটনা বলতে চাও অবশ্যই কিন্তু জানাতে পারো। চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায়, বেশ ভয়ের। আজকে যে তৃতীয় ঘটনাটি আছে লিখেছে সাইমুস সোহান, তিনি বাংলাদেশ থেকে ঘটনাটি লিখেছে। এবং আমি যখন সত্যি বলতে ঘটনাটি পড়ছিলাম আমার বেশ ভয় লাগছিল, তাই আজকে এই ঘটনাটি আমি শেষে রেখেছি যাতে তোমাদেরও ভয় লাগে। চলে যাচ্ছি ঘটনায়। আজকে আমি যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটা যেমন বীভৎস তেমনি ভয়ানক ঘটনা। ঘটনাটি বেশ 1 বছর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সাংবাদিকের কাছে একজন ডোম ঘটনাটি বলেছিল, আমি তার ভাষায় ঘটনাটি তুলে দিলাম। ডোম যেভাবে ঘটনাটি বলেছে, আমি যখন ডোমের চাকরি পেলাম তখন আমাকে অনেকেই বারণ করেছিল ডোমের চাকরি না করতে, কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান। মানুষের কথা কি আর চাকরি ছাড়া যায়, তা আবার সরকারি চাকরি। আমি কাজের সময় মতো যোগ দিলাম। প্রথম দিন শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায়। আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ ভুলে থাকার জন্যই ওরা বুঝি মদ খায়। আমি একথা বলাতেই একজন হেসে আমায় বলল, কেন খাই আস্তে আস্তে, নিজেই বুঝে যাবে। আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল। আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল, রাতে আলো জ্বেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকবি না। যাই হোক, আমি সে রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি দিয়ে দেখি সব ঠিক আছে কিনা। দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জ্বেলে শুয়ে পড়ি। সে রাতে আমার কোনো ঘুম আসছিল না, আর মনেও কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎই কারেন্ট চলে যায়। সাথে সাথে চারিদিক ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল, আর সেই সাথে অসহ্য গরমে ঘেমে উঠলাম। না, আর পারা যায় না, এমন গরম কি করে ঘুমানো যায়। উঠে বসলাম। কেন জানি পাখাটা আনলাম না ভেবে নিজের উপর ভীষণ রাগ হচ্ছিল। উঠে বসলাম। এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন শব্দ হচ্ছে। ব্যাপারটা কি? কোনো শিয়াল কুকুর কি লাশ ঘরের আলগা জানলার ভেতর দিয়ে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়ল? ব্যাপারটা কি? কোনো শিয়াল কুকুর কি লাশ ঘরের আলগা জানালার ভেতর দিয়ে লাশ খাওয়ার জন্য ঢুকে পড়ল? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম, আর দেখলাম লাশ ঘরে জানলার কাছ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছা আলোয় ভরে আছে। আমার মনে পড়ে আজ একটি ফাঁসি দেওয়া 3 দিন আগের মরা ফুলে ওঠা বীভৎস এক মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে। তার চেহারা এতটাই বীভৎস হয়ে গেছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম দেখে। কোমর পর্যন্ত কোঁকড়ানো চুল, আর তার চরিত্র আছে মাথার চারপাশে, আর চোখ দুটো যেন কোটর ছিঁড়ে বাইরে বেরিয়ে আসছে।
আর তার লাল জিভটা আধো হাত বেরিয়ে আছে। সেই হাতে দুই হাত দুটি উঁচু হয়ে আছে, যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এক্ষুনি। আমি কোনোদিন ভয়কে সাহস করে এগিয়ে যাই। এমন সময় আমার মনে হয় যে লাশ ঘরের ভেতরে চেয়ারের ওপরে কেউ যেন বসে আছে। আমি প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং সাহস করে লাশ ঘরের সামনে যাই এবং লাশ ঘরের যে দরজাটা ছিল সেটা হালকা করে খোলার চেষ্টা করি। আমার মনে হয় যে ভেতর থেকে যেন ঠান্ডা বাতাস বাইরে বেরিয়ে আসছে এবং সাথে সাথে একটা গুনগুন শব্দ আমার কানে আসছে। মনে হচ্ছে লাশ ঘরের ভেতর থেকে কেউ জানি গুনগুন করে গান গাইছে। আমি ভালো করে দরজাটা খোলার চেষ্টা করলাম এবং অনেকক্ষণ চেষ্টা করার পরে দরজাটা খুলে যায় এবং খোলার পরে দেখি চেয়ারে উল্টো দিকে মুখ করে কেউ একজন বসে আছে। আমি অনেকবার তাকে ডাকার চেষ্টা করি, কিন্তু সে কোনো সাড়া শব্দ দেয় না। এবার আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। কি করব বুঝে উঠতে পারি না। তখনই আমার চোখ যায় সেই মহিলা লাশটার দিকে। কোথায় লাশ? সেখানে তো শুধু কাপড় পরে আছে, কোনো লাশ নেই। তখনই আবার সেই চেয়ারের দিকে নজর যায় এবং দেখি চেয়ারের ওপরে সেই মহিলার লাশটা বসে আছে। এটা দেখে আমি সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফেরে, আমার সিনিয়র ওস্তাদ আমার সামনে দাঁড়িয়েছিল। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি। তখন সে আমায় বলে যে আমি তোকে বারবার করে বলেছিলাম লাশ ঘরে আসতে না, তুই তাও কেন এসেছিলিস? এরপরে আমি আর কখনো রাতের বেলা লাশ ঘরের ভেতরে যাইনি। এটাই ছিল ঘটনা। আজকের কিন্তু তিনটি ঘটনায় বেশ অদ্ভুত ছিল এবং বেশ ভয় ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমাদের একটা কথা বলে দিই, গল্প কথায় যে ঘটনাগুলি শোনানো হয় এগুলো সত্যি না মিথ্যা সেগুলো কিন্তু পরের কথা। আমরা ঘটনাগুলি কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি। আশা করব গল্প কথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং বলে রাখি, তোমাদের জীবনেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠিয়ে দাও। গল্প কথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে, ডিসক্রিপশান বক্সে একটি ইমেল আইডি দেওয়া আছে এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা ডিরেক্টলি আমাকে ঘটনা পাঠাতে হলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাকে ঘটনা পাঠিয়ে দিতে পারো। এবং বলে দিই, গল্প কথা কিন্তু কোনো জায়গার বিষয়ে কুসংস্কার ছড়ায় না। ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই শোনানো হয়। এবং বলে রাখি, যারা শেষ অবধি ঘটনা শুনেছ তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায়। তাই তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা শেষ অবধি ঘটনা শুনছো প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না। অনেক ধন্যবাদ আজকে তিনটি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনে।